ভাঙা চাঁদের মতো একজোড়া হলদেটে চোখ, আর শরীরটা যেন মিশে গেছে অন্ধকারে। সে পায়ে পায়ে এগিয়ে আসছে রঞ্জুর দিকে। আজকের গল্প কালো বেড়াল। গল্পের লেখক আমি অভিষেক সেনগুপ্ত। গল্প পাঠে আমার সঙ্গে রয়েছেন রিক্তা মুখোপাধ্যায়, আর গল্পের সুন্দর পোস্টার ডিজাইন করেছেন সৌমিক পাল। কোনো প্রাণী কখনো কারোর ক্ষতি করে না, বা রং দিয়ে কোনো প্রাণীকে বিচার করা যায় না। কালো বেড়াল নিছকই একটা গল্প, এর বাইরে আর কিছু নয়। শুরু হচ্ছে আজকের গল্প কালো বেড়াল। এই নিয়ে তৃতীয়বার ঘটল ঘটনাটা। আগের দুবার রঞ্জন মনে হয়েছিল নেহাতি কাকতালীয় ব্যাপার, এবারও সত্যিই আশ্চর্য হয়েছে। এর আগে অনেকের কাছেই ও শুনেছে এরা নাকি ঠিক চিনে ফিরে আসতে পারে, তেমন যে ঘটতে পারে এই প্রথম উপলব্ধি করল। কোথা থেকে ক্যাপি এসে জুটেছিল এখানে রঞ্জু জানেও না। ক্যাপিকে প্রথম দিন দেখে রঞ্জন মনে হয়েছিল আশপাশের কোনো একটা আবাসনে থাকে হয়তো, খাবার খুঁজতে খুঁজতে এসেছে, যেমন চলেও যাবে। দুদিন পেরিয়ে যাওয়ার পরও ক্যাপি গেল না। দোতলার দক্ষিণ দিকের ঘরটা রঞ্জুর, বাবা মার বেডরুম একতলায়। খুব প্রয়োজন না পড়লে দোতলায় বড় একটা ওরা আসেন না। রঞ্জুর ঘরে তাই দিব্যি রয়েছে প্রাণীটা। ক্যাপির পেছনের পা দুটো বাঁকা, কেমন যেন পলকা মতো। শরীরের ভারও বোধ হয় ভালো করে নিতে পারে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে বেচারা। নাক ও মুখের ডান দিকটা থ্যাবড়া মতো, উপর আর নিচের দুটো ধারালো দাঁত যে কারণে বেরিয়ে থাকে সবসময়। কোথাও ধাক্কা টাক্কা খেয়েছিল নাকি কে জানে। ক্যাপি একটা বেড়াল ছানা, কালো মিশমিশে একটা বেড়াল। ওর ক্যাপি নামটা রঞ্জুরি দেওয়া। কিছু একটা বলে না ডাকলে ও বুঝবে কেমন করে? এমন বেড়াল এর আগে কখনো দেখেনি রঞ্জু। বেড়াল ছানারা সাধারণত পায়ে পায়ে ঘোরে, খুব আদুরে হয়। ক্যাপির স্বভাব একেবারে অন্যরকম, ও বেশ চুপচাপ। ক্যাপিকে কখনো ডাকতেই শোনেনি রঞ্জু। তার হলদেটে চোখ দুটো সদা সতর্ক আর অনুসন্ধানী। খাবার দিলেও চট করে খেতে চায় না, মাছেও যেন রুচি নেই তার। পার্থিব সব ব্যাপারেই কেমন যেন একটা উদাসীন বেড়ালটা। রঞ্জুদের পাড়াটা আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আবাসনের জঙ্গল। ওদের দোতলা বাড়ির মতো আর 4-5টা পুরনো বাড়ি কোনো রকমে টিকে রয়েছে। দোতলার কোণের ঘরটা থেকে পাড়াটা দেখে কষ্টই হয় রঞ্জুর। এখন অবশ্য এসব নিয়ে ভাবার সময় নেই তার। রঞ্জুর এখন ভীষণ পড়ার চাপ। মাসখানেক পর সেকেন্ড ইয়ারে ফাইনাল পরীক্ষা। সন্ধ্যায় কলেজ থেকে ফিরেই ছুটতে হয় সুজয়দার কোচিংয়ে। সেখান থেকে আবার বাড়ি ফিরে কোনো রকমে ডিনার সেরে সোজা নিজের ঘরে। অনেক রাত পর্যন্ত এখন পড়াশোনা করে সে। সারাটা বছর যদি পড়তো তাহলে আর শেষ মুহূর্তে এত চাপ নিতে হতো না তাকে। সে অবশ্য বরাবর এরকমই। পরীক্ষা দরজায় কড়া না নাড়লে ঘুমই ভাঙে না রঞ্জুর। পরশু কলেজ থেকে বাড়ি ফেরার পরেই ঘটেছিল ঘটনাটা। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে উঠতে শুনতে পেয়েছিল ঝন ঝন শব্দে কাপডিশ ভেঙে পড়ার তীক্ষ্ণ আওয়াজ। সেই সঙ্গে তার মা কবিতার আর্ত চিৎকার। তার দক্ষিণ মুখ ঘরটা বেশ বড়। ঘরে ঢুকলেই সোজাসুজি ব্যালকনির দরজা। ঘরের বাঁ দিকে তার শোয়ার খাট, আর ডান দিকে তার পড়ার টেবিল। রঞ্জু দৌড়ে ঘরে ঢুকে দেখেছিল খাটের হাতল খামছে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছে তার মা। টেবিল ল্যাম্প জ্বলছে ঠিকই, কিন্তু ভাঙা ভাঙা অন্ধকারে যেন ভরা ঘরটা। রঞ্জু তাকিয়ে দেখেছিল
মা প্রচণ্ড ভয় পেয়েছে, কিন্তু কেন প্রথমে বুঝতেই পারছিল না রঞ্জু। তাকে দেখে কাঁপা কাঁপা আঙুল তুলে তার রিডিং টেবিলটাকে দেখিয়েছিলেন কবিতা। মায়ের দৃষ্টি অনুসরণ করে পড়ার টেবিলের দিকে তাকাতেই ক্যাপিকে দেখতে পেয়েছিল সে। টেবিল ল্যাম্পের তেরছা আলো পড়েছে ওর মুখে, কালো মিশমিশে রঙের একটা ছায়া পড়েছে ঘরের দেওয়ালে। সেই ছায়ার ঘনত্বে যেন মিশে রয়েছে বিড়ালটা। ক্যাপির চোখে তরল হিংস্রতা দেখতে পেয়েছিল রঞ্জু, যেন ধক ধক করে জ্বলছে ওর দুটো চোখ। রঞ্জুকে দেখে মুহূর্তে শান্ত হয়ে গিয়েছিল ক্যাপি, নেমে এসে উধাও হয়ে গেছিল জানলা গলে। ধাতস্থ হতে অনেকখানি সময় লেগেছিল কবিতার। হাঁপ ধরা গলায় বলেছিল, রঞ্জু, কালো বেড়াল গৃহস্থের অকল্যাণ ডেকে আনে, ওটাকে বিদায় কর বাড়ি থেকে। অন্য সময় হলে মায়ের সঙ্গে তর্ক জুড়ে দিত রঞ্জু। বলতো, বাইরে তাকিয়ে দেখো তো মা, কত পাল্টে গেছে দুনিয়াটা, আর তুমি কি না পড়ে রয়েছো এইসব কুসংস্কার নিয়ে। ধুস, ভাল লাগে না। ইচ্ছে করলেও এই কথাগুলো বলতে পারেনি সে। মায়ের বিহবল চোখে ভয় থই থই করতে দেখেছিল রঞ্জু। প্রচন্ড আতঙ্কে যেন দিশে হারা হয়ে গেছে। ওই রাতে আবার ফিরে এসেছিল ক্যাপি। রঞ্জুর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল অনেকক্ষণ। ক্যাপির অসহায় চোখ দুটো দেখে খারাপ লেগেছিল তার। প্রাণীটার কি দোষ? বেড়াল ছানাটার ওপর তার একটা মায়াও পড়ে গেছে। হোক না সে কালো, কিন্তু প্রাণী তো। তবু মায়ের কথা ফেলতে পারেনি রঞ্জু। পরদিন সকাল হতেই জাগৃতি সঙ্গের মাঠের পেছনের জঙ্গলে ক্যাপিকে ছেড়ে এসেছিল। জায়গাটা নিরিবিলি, এখানে ওকে কেউ বিরক্ত করবে না। জাগৃতি সঙ্গের মাঠ তাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। ক্যাপি আর ফিরতে পারবে না ভেবে মনটা খারাপ হয়ে গিয়েছিল রঞ্জুর। কিন্তু কলেজে যাওয়ার পর ক্লাস আর বন্ধুদের সঙ্গে আড্ডার মাঝে একসময় ক্যাপির কথা ভুলেও গিয়েছিল। কলেজ থেকে ফিরে সন্ধ্যায় নিজের ঘরে ঢুকে আলোটা জ্বালাতে চমকে উঠেছিল। বিছানায় দুটো বালিশের মাঝে এক চিলতে অন্ধকার লেগে রয়েছে, যেন কুণ্ডলি পাকিয়ে শুয়ে রয়েছে একটা কালচে বল। ক্যাপি, ও ফিরল কি করে? রঞ্জু, তুই ওকে বিদায় করিসনি এখনো? পেছন থেকে মায়ের গলা শুনে চমকে গিয়েছিল রঞ্জু। মা কখন যে দোতলায় উঠে এসেছেন বুঝতেই পারেনি সে। কলেজ যাওয়ার আগে আমাকে বললি যে ওকে জাগৃতি সঙ্গের পেছনের জঙ্গলে ছেড়ে এসেছিস। মিথ্যে বলেছিলিস? মায়ের কথার মাঝে রঞ্জু এক দৃষ্টি তাকিয়েছিল ক্যাপির দিকে। সেও কম অবাক হয়নি। ওরা কি সত্যিই রাস্তা চিনে ফিরে আসতে পারে? রঞ্জু আর কবিতার দিকে আলগোছে তাকিয়েছিল ক্যাপি। রঞ্জু, বেড়ালটার চোখে কিছু একটা আছে, আমার খুব ভয় করছে, ওকে দূরে কোথাও ছেড়ে দিয়ে আয়। ফিস ফিস করে বলে উঠেছিলেন কবিতা। ক্যাপি ফিরে আসায় খুশি হয়েছিল রঞ্জু, কিন্তু মায়ের ভয়টাকে উড়িয়ে দিতে পারছিল না। তার নিজেরও তো সামান্য অস্বস্তি হচ্ছিল। ক্যাপিকে কোলে তুলে তখনই বেরিয়ে গিয়েছিল রঞ্জু। বাগুইয়াটি জ্যাংরা রোড সোজা গিয়ে পড়েছে সিটি সেন্টার 2-তে। ওখান থেকেই শুরু নিউ টাউন। রাজারহাট এখন চেনাই যায় না। সাইকেলে করে ওয়েবেল মোড়টা পার করে নিউ টাউন স্কুলের দিকে এগিয়ে গিয়েছিল রঞ্জু। এই জায়গাটা ফাঁকা হলেও অনেক ফ্ল্যাট। এখানে ক্যাপি তার নতুন ঠিকানা ঠিক খুঁজে নিতে পারবে। একটা আকাশ ছোঁয়া আবাসনের সামনে ক্যাপিকে নামিয়ে দিয়েছিল রঞ্জু। সাইকেল ঘুরিয়ে প্যাডেলে চাপ দিয়ে ঘাড় ঘোরাতেই সে দেখতে পেয়েছিল ক্যাপি তারই দিকে তাকিয়ে আছে। অবিশ্বাস আর যন্ত্রণা যেন মিশে রয়েছে ওর চোখে। নাকি সে ভুল দেখেছিল? সে কি সীমাহীন আক্রোশ দেখতে পেয়েছিল ক্যাপির চোখে?
রাতের ঘটনাটা রঞ্জুকে প্রচন্ড অবাক করে দিল। রঞ্জুর বাবা সমরেশ ব্যানার্জি একটি নামী বিস্কিট কোম্পানির সেলস ম্যানেজার। অফিস ট্যুরেই থাকেন মাসের বেশিরভাগ সময়। তার বাবা আজ বাড়ি ফিরেছেন। তিনজনে একসঙ্গে ডিনার করতে বসেছিল। খেতে খেতেই হঠাৎ একটা মিহি ডাক শুনতে পায় রঞ্জু, ফ্যাস ফ্যাসে কিন্তু স্পষ্ট। ক্যাপি নাকি? কান খাড়া করে শুনে সে। কই না তো। না, তার মনের ভুল বোধ হয়। খাওয়া সেরে দোতলায় ওঠার সিঁড়িতে পা দিয়েই বুঝতে পেরেছিল সে ভুল শোনেনি। ওটা ক্যাপেরই গলা ছিল। সিঁড়ি বেয়ে দোতলায় ওঠার মুখে সে দেখতে পায় অন্ধকারে মিশে রয়েছে একটা অস্পষ্ট ছায়া শরীর, হলদেটে একজোড়া জ্বলন্ত চোখ। ও দুটো থেকে যেন তীব্র ক্রোধ ঝরে পড়ছে। রঞ্জু থমকে দাঁড়িয়ে গিয়েছিল। তাদের বাড়ি থেকে নিউটন স্কুল কম করে হলেও 5 কিলোমিটার। যে কোনো বাচ্চা ছেলে ওই পথটুকু হারিয়ে ফেলবে। ক্যাপির মতো কোনো প্রাণীর পক্ষে ওই পথ চিনে ফিরে আসা জাস্ট অসম্ভব। কথাটা মাথায় আসতেই গলা শুকিয়ে গিয়েছিল তার। থরথর করে কেঁপে উঠেছিল দুটো পা। সিঁড়ির কয়েকটা ধাপ নিচে নেমে আসে রঞ্জু। দেওয়াল হাতড়ায়, কিন্তু সিঁড়ির আলোর সুইচটা কিছুতেই খুঁজে পেল না সে। রঞ্জুর কোলে উঠেই ওর হাতটা চেটে দিল পুপি। ছোট্ট টেডি বিয়ারের মতো দেখতে পুপিকে। ধপধপে সাদা লোমের মাঝে কালো পুঁথির মতো চোখ। খয়েরি ভেজা নাকটা মাঝে মাঝে ঘষে দিচ্ছে। পুপি এখন বোধহয় খেলার মুডে। কলেজ থেকে বাড়ি ফিরে চমকে গেছে রঞ্জু। আজ তার জন্মদিন। সমরেশ তার জন্য একটা কুকুরছানা কিনে এনেছেন, যেন সাদা উলের গোলা। ঘরে ঢুকে সোফার উপর পুপিকে দেখে অবাক হয়ে গিয়েছিল সে। পুপি যাতে জার্মান স্পিটস, চাইনিজ কাটের মতো কপালে পড়ে রয়েছে এক মুঠো সাদা লোম। তাহারই ফাঁক দিয়ে সে রঞ্জুকে দেখছে। বোধহয় বুঝতেও পেরেছে রঞ্জু তার বন্ধু। মাত্র 15 দিন বয়স ছানাটার। 1 প্লেট দুধ চেটে খেয়ে চাঙ্গা হয়ে উঠেছে। রঞ্জু হাত বাড়াতেই টলমল পায়ে তার কোলে উঠে পড়েছিল একরত্তি ছানাটা। অদ্ভুত মায়াবী দুটো চোখ। পুপি নামটা দিয়েছে রঞ্জুই। দোতলায় রঞ্জুর ঘরে পুপি বেশ মানিয়ে নিয়েছে নিজেকে। যতক্ষণ সে পড়ছিল তার পায়ের কাছেই গুটিয়ে শুয়েছিল। মাঝে মাঝে মিহি গলায় কেউ কেউ করে ডাকছিল পুপি। বোধহয় খেলতে ইচ্ছা করছিল তার। রঞ্জুর সঙ্গে কিছুটা খেলেই ক্লান্ত হয়ে আবার বসে পড়েছে। গত কয়েকদিন ক্যাপির জন্য একটা মন খারাপের কালো মেঘ ঘিরে রয়েছিল রঞ্জুকে। একটা অপরাধ বোধ কাজ করছিল তার। কে জানে কেমন আছে বাচ্চাটা। পুপি এসে পড়ায় সেটা অনেকটা মুছে গেছে। পুচকে ছানাটা এখন পায়ের কাছে নিশ্চিন্তে গুটিয়ে পাকিয়ে শুয়ে রয়েছে। ইদানিং একটু রাত করেই শুচ্ছে রঞ্জু। হিস্ট্রিতে অনার্স তার। বন্ধুদের মতো কোনোদিনই সে নোট মুখস্থ করতে পারে না, বরং তার মনে হয় ইতিহাস মুখস্থ করা যায় না, অনুভব করতে হয়, তার মধ্যে ঢুকতে হয়। ফার্স্ট ইয়ারে 55% পেয়েছিল। এবার আরো ভালো রেজাল্ট করতে হবে তাকে। ঘুমন্ত পুপিকে তুলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল রঞ্জু। তুমুল বৃষ্টির শব্দে ঘুম ভেঙে গেল রঞ্জুর। মাঝরাত থেকে বোধহয় বৃষ্টি শুরু হয়েছে। এখন কটা বাজছে কে জানে। মাথার দিকে জানলাটা খোলা, সেদিক থেকে বৃষ্টির ছাট আসছে। আকাশের গুমরানি শোনা যাচ্ছে মাঝে মাঝেই। বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। দ্রুত উঠে জানলাটা বন্ধ করে রঞ্জু দেখল ব্যালকনির দরজাটা হাট করে খোলা। রোজকার মতো শোয়ার আগে ব্যালকনির দরজাটা আজও বন্ধ করেছিল সে। কি করে যে খুলে গেছে বুঝতেই পারল না রঞ্জু। এলোমেলো ঠান্ডা ভেজা বাতাস ঝাপটা মারছে দরজায়। ঠক ঠক শব্দ ছড়িয়ে পড়ছে সারা ঘরে। রাতে ব্যালকনিতে একটা 0 ওয়াটের বাল্ব জ্বালিয়ে রাখে রঞ্জু। এখন সেটা জ্বলছে না।
ঝড় বৃষ্টির জন্য বোধহয় কারেন্ট নেই। ঘরের জমাট অন্ধকারে মাঝে মাঝে আলো ছিটিয়ে দিচ্ছে বিদ্যুতের ঝলকানি। ঘরটা হারিয়ে যেতে যেতেও ফিরে আসছে আবার। রঞ্জু ঘুম জড়ানো চোখে ব্যালকনির দরজাটা বন্ধ করতে গিয়ে চমকে গেল। পুপি কোথায়? সে তো তার পাশেই শুয়েছিল। কোথায় গেল সে? আবছা আলোয় ঘরে চোখ বুলিয়ে পুপিকে কোথাও খুঁজে পেল না রঞ্জু। ব্যালকনিতে পা দিয়েই পুপিকে দেখতে পেল। পুরোনো দিনের বাড়ি বলে তাদের ব্যালকনিটা বেশ বড়। ইদানিংকারের ফ্ল্যাটগুলোর মতো নিচের দিকটা নিরেট নয়। বড় বড় চৌকো ফুটো রয়েছে, অনেকটা ঘুলঘুলির মতো। আলো আর বাতাস খেলা করে ওই ফুটোগুলো দিয়ে। রঞ্জু দেখল পুপি একটা জালির মধ্যে দিয়ে ওর ছোট্ট মাথাটা গলিয়ে দিয়েছে বাইরে। তার ধপধপে সাদা ছোট্ট শরীরটুকু শুধু দেখা যাচ্ছে। কি দেখছে পুপি? এক পা এগোতেই নিশ্চল হয়ে গেল রঞ্জু। ঠান্ডা বরফের কুচি নেমে গেল তার মেরুদণ্ড দিয়ে। ক্ষণিকের বিদ্যুৎ ঝলকানিতে দেখতে পেল পুপির পিঠের কিছু জায়গা জুড়ে কালো ছোপ ছোপ। ওর সাদা শরীরে কেউ যেন কালো কালি লেপে দিয়েছে। ঘুমানোর আগে যখন সে পুপিকে কোলে করে বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছিল, কই তখনও দেখেনি তো এমন কিছু। তাহলে কি করে হলো এটা? রঞ্জু অবাক হয়ে দেখল পুপির পেছনের পা দুটো বেঁকা। এইরকম পা সে খুব ভালো করে চেনে। খড়খড়ে আবছা স্বরে রঞ্জু বলল, পুপি। ঘুলঘুলি থেকে মুখটা ধীরে ধীরে বের করে আনলো পুপি। আবার আকাশ জুড়ে ঝলসে উঠেছে বিদ্যুৎ। মুহূর্তের ছটফটে আলোয় রঞ্জু দেখতে পেল একটা কালচে লোমশ মুখ, একজোড়া হলদেটে চোখ। আতঙ্কে ঘেমে উঠল রঞ্জু। তার বুকে হাতুড়ি পেটাতে শুরু করেছে আচমকা তৈরি হওয়া একটা ভয়। শরীরের সমস্ত লোমকূপে যেন ছড়িয়ে পড়ছে সেটা। বাকরুদ্ধ হয়ে গেল রঞ্জু। বিস্ফোরিত চোখে দেখল পুপির মুখ ও নাকের ডান দিকটা থ্যাতলানো মতো, যেন কিছু একটা চলে গেছে ওর মুখের উপর দিয়ে। ঈষৎ বেরিয়ে রয়েছে দুটো তীক্ষ্ণ দাঁত। লালচে দাগও দেখা যাচ্ছে নাকি। পুপি কোথায়? এ তো ক্যাপি। কিন্তু তা কি করে সম্ভব? সপ্তাহখানেক আগে একটা বস্তায় ভরে ক্যাপিকে একটা চলন্ত লরিতে তুলে দিয়েছিলেন রঞ্জুর বাবা। কল্যাণী রোড বা দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে অনেক দূর চলে যাওয়ার কথা তার, যেখান থেকে আর কোনো দিন ফিরতে পারবে না ক্যাপি। এই একটা সপ্তাহ তাকে দেখেও নি রঞ্জু। কিন্তু এই রাতে ফিরে এলো কি করে? সমস্তটা যেন গুলিয়ে যাচ্ছে তার। খুব ধীরে ধীরে প্রাণীটা মুখ ঘুরিয়ে তাকিয়েছে রঞ্জুর দিকে। সে স্পষ্ট দেখতে পাচ্ছে কোনো সাদা ছোপ নেই ওটার শরীরে, যেন তার কালো মিশমিশে রংটা ফিরে এসেছে। না, পুপি নয়, ওটা ক্যাপি। খুব ধীরে অলস ভঙ্গিতে ক্যাপি ঘুরে দাঁড়ালো রঞ্জুর দিকে। তার দিকে এগিয়ে এলো কয়েক পা। রঞ্জুর হঠাৎ মনে পড়ে গেল কিছুদিন আগের ঘটনাটা। বন্ধুর বাইকে করে জাগৃতি সঙ্গের মাঠ থেকে খেলে ফিরছিল সে। তখন সন্ধে হব হব। বন্ধুকে পেছনে বসিয়ে বাইকটা চালাচ্ছিল রঞ্জুই। বৃষ্টি পড়ছিল টিপটিপ করে। বাইকের গতি বোধহয় একটু বেশিই ছিল। একটা বেড়াল ছানা টলমলে পায়ে রাস্তা পার হচ্ছিল তখন। রাস্তার বাঁক নেওয়ার সময় খেয়াল করেনি রঞ্জু। বেড়ালটার ওপর দিয়েই বাইকটা চালিয়ে দিয়েছিল সে। লুকিং গ্লাসে দেখেছিল চাকার তলায় পিষে গিয়ে ছটফট করছে একটা ছোট্ট কালো শরীর। তাহলে কি সেই কালো বিড়ালটাই ক্যাপি? ব্যালকনির এক প্রান্তে দাঁড়িয়ে রয়েছে ক্যাপি। খুঁড়িয়ে খুঁড়িয়ে ক্রমশ এগিয়ে আসছে রঞ্জুর দিকে। ফ্যাস ফ্যাসে গজরানোর অস্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছে এখন। ক্যাপির থ্যাতলানো নাক থেকে রক্ত বেরাচ্ছে। রঞ্জু দেখল ক্যাপির চোখের রং হলুদ থেকে ক্রমশ লাল হয়ে যাচ্ছে।
ঝলসে উঠছে তীক্ষ্ণ দাঁতের শাড়ি। ক্যাপের লেজটা এখন সম্পূর্ণ খাড়া, সূঁচের মতো দাঁড়িয়ে রয়েছে ওর শরীরের সমস্ত লোম। ব্যাকা পলকা দুটো পায়ের ওপর পুরো শরীরটা ভর দিয়ে দাঁড়িয়েছে ক্যাপি। এবার বোধহয় লাফ মারবে সে। রঞ্জু কয়েক পা পিছিয়েই বুঝতে পারল তার পালানোর রাস্তা নেই। ব্যালকনির একবারে শেষ মাথায় এসে দাঁড়িয়েছে সে। ঠিক তখনই দেখতে পেল সমস্ত কালো আকাশটাকে যেন ফালা ফালা করে কাটছে বিদ্যুতের ঝলক। আর সেই আলোয় দেখল একটা কালচে শরীর যেন উড়ে আসছে তার দিকে। আমাদের ছোট্ট একটা টিম, সবে হামাগুড়ি দিতে শুরু করা একটা ছোট্ট চ্যানেল। শুধু একটা বিরাট স্বপ্ন রয়েছে, ঠিকঠাক একটা গল্পের চ্যানেল হয়ে ওঠার। আপনি বা আপনারা পারেন সেই স্বপ্নকে উস্কে দিতে, স্রেফ এই চ্যানেলে এসে আপনার ভালোবাসার সামান্য ছোঁয়া দিয়ে।